ওকে। আচ্ছা, আজকে তো আমাদের 20 বছর পরে আজকে আমাদের টপিক। তো এই টপিকে বলে রাখি যে 20 বছর পরে জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থের যেহেতু দ্বিতীয় কবিতা, তো এটা কবিতা পত্রিকায় পৌষ সংখ্যা 1342 কবিতাটি লেখা হয়। কবিতা পত্রিকা, হ্যাঁ, কবিতা পত্রিকা 1342 পৌষ সংখ্যায় লেখা হয়। ঠিক আছে, এই যে। আচ্ছা, কবিতাটার মধ্যে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে বনলতা সেন কবির মানে এই যে কবিতাটা বনলতা সেনে আমরা যে রূপটা দেখেছিলাম, আমরা প্রকৃতি দেখেছি, আমরা আহ ইতিহাস চেতনা দেখেছি, আমরা কোথাও মৃত্যু চেতনা দেখেছি, তাহলে এক্ষেত্রেও কি আমরা সেই রকমই কিছু একটা দেখব? বিষয়টা হলো এটাই যে এই ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই কবিতাটার মধ্যে কিন্তু সেরকম কোনো মৃত্যু চেতনা নয়, তবে কবির একটা বিষণ্ণতা দিয়ে এই কবিতাটা শুরু হয়েছে। ঠিক আছে, একটা কবির বিষণ্ণতা দিয়ে এই কবিতাটা শুরু হয়েছে। কবি তার দীর্ঘকালের প্রেমিকাকে, তার অনেক ছোট বয়সে যে প্রেমিকার সঙ্গে তার একটা কি বলবো বিচ্ছেদ হয়ে গেছে, তাকে তিনি 20 বছর পরে আবার তার কল্পনায় তার মনে হচ্ছে যে তিনি আবার বোধহয় তাকে ফিরে পেলে তার ভালো হয়। ঠিক আছে, আর যারা আগের দিন ক্লাসটা করেননি তাদের উদ্দেশ্যে জাস্ট একটাই কথা বলবো, সেটা কবি জীবনানন্দ দাশ, যিনি 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি পূর্ববঙ্গের বরিশাল শহরে, ঠিক আছে, বরিশাল শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার লেখা, তার অল্প বয়সে প্রথমে তিনি বরিশালেই একটি স্কুলে পড়াশোনা করেন, পরবর্তীকালে তিনি প্রেসিডেন্সি কলেজে, মানে এখন আমাদের যে পশ্চিম কলকাতা বা পশ্চিমবঙ্গের যে কলকাতা, অর্থাৎ এই বঙ্গে তিনি চলে আসেন। তখন তো অবিভক্ত বাংলা ছিল, তো স্বাভাবিকভাবেই তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরাজি সাহিত্যে তিনি বিএ পাশ করেন। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরাজি সাহিত্যে এমএ পাশ করেন। আহ, তিনি মূলত এই কাব্যগ্রন্থের জন্য, অর্থাৎ বনলতা সেন কাব্যগ্রন্থের জন্যই, এই বনলতা সেন কাব্যগ্রন্থের জন্যই তিনি কি করেছিলেন না, নিখিল বঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলনে তাকে পুরস্কৃত করা হয়। নিখিল বঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলন, ঠিক আছে, এই জায়গায় তাকে পুরস্কৃত করা হয়। ওনার গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থগুলোর মধ্যে ঝরা পালক, যেটা প্রথম ছিল 1927, ধূসর পাণ্ডুলিপি তারপরে হচ্ছে 1936, বনলতা সেন 1942, সেই বনলতা সেন কাব্যগ্রন্থেরই এটা হচ্ছে দ্বিতীয় কবিতা। মহাপৃথিবী 1944, সাতটি তারার তিমির 1948, রূপসী বাংলা 1957, তার যে শ্রেষ্ঠ কবিতা বইটি 1954 সালে, এগুলো কিন্তু প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, তিনি দীর্ঘদিন স্বরাজ পত্রিকায় কাজকর্ম করেছিলেন, তারপরেও তিনি লেখাগুলি চালিয়ে যান। এবং আমরা জানি যে তার ট্রেন সরি ট্রাম অ্যাক্সিডেন্টে তার তিনি আহত হন এবং পরবর্তীকালে তিনি মারা যান। এটা বলে অনেকে যে যে ট্রামের বোধহয় তিনি অ্যাকচুয়ালি ট্রামে তিনি কাটা পড়েননি, তিনি ট্রামে তার ধাক্কা লেগেছিল, পরবর্তীকালে তিনি হসপিটালে মারা যান। ঠিক আছে, এই হলো বিষয়। এই হলো কবি জীবনানন্দ দাশের একটা কি বলবো একটা প্রাথমিক তার পরিচয়। ঠিক আছে, তার জন্ম, তার পারিবারিক জীবন, শিক্ষা, তার লেখা, এইগুলো, এবং তার বিখ্যাত কাব্যগ্রন্থ কোনগুলো সেগুলো বললাম। আমি অবশ্যই কবি জীবনানন্দ দাশের যে ডিটেলটা, যেটা আমি এতে দিয়ে দেবো, আহ কি বলে পেড ক্লাসে দিয়ে দেবো। আর আগের দিনের যে
যেটা বনলতা সেন, বনলতা সেনে আমাদেরকে, আমি আগেই বলে দিচ্ছি, বিম্বিসার, অশোক, এগুলো কিন্তু আমাদের যে যে জায়গাগুলোর নাম পড়িয়েছিলাম, বিদর্ভ, শ্রাবস্তি, এই প্রত্যেকটা জায়গা, সিংহল, মালয় সাগর, এই প্রত্যেকটা জায়গা কিন্তু আমাদেরকে টিকা হিসেবে দেখে রাখতে হবে, ঠিক আছে? তো কোনোভাবে যদি কোনো কিছু দিয়ে দেয়, তো সেই সেগুলো কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে তখন। এবারে আসি আমাদের এই কবিতাটার মধ্যে কি বলতে চেয়েছে। এই কবিতাটার মধ্যে এই যে আবার বছর কুড়ি পরে, এই লাইনটা, এই লাইনটা অনেকবার কিন্তু কবিতাতে এসছে। তাহলে এগুলো কতবার কবিতাতে এসছে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এমনিতে কবিতাটা যে খুব বনলতা সেনের মতো খুবই গুরুত্বপূর্ণ বা খুব কঠিন, তুলনামূলক বনলতা সেনে অনেক মূর্ছনা রয়েছে বা উপমা রয়েছে যেগুলো হয়তো বুঝতে কঠিন লাগে, কিন্তু এক্ষেত্রে কিন্তু এটা ততটা কিন্তু কঠিন নয়। আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি, অর্থাৎ কবির সেই কিশোরী প্রেমিকার কথা, তার তাকে তার কল্পিত হৃদয়ে সেই কিশোরী প্রেমিকার কথা মনে হয়েছে, ঠিক আছে? আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, আমরা জানি কার্তিক মাসে সেই যে একটা নবান্ন হয়, ঠিক আছে, মানে এই কার্তিক অঘ্রাণের এই যে সময়টাতে নবান্ন, অর্থাৎ ধান, নতুন ধান এই সময় ওঠে, এই যে সময়টাতে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী, সন্ধ্যার কাক ঘরে ফেরে, কেন এই এই মানে উপমাটুকু দেওয়া হয়েছে বা মূর্ছনা কেন দেওয়া হয়েছে, এটা একটা প্রতীক, এটা ব্যবহার করা হয়েছে কারণ আমাদের দিন শেষ, অর্থাৎ আমাদের জীবনের শেষ বেলায় এসে আমার সেই 20 বছর আগের কথা মনে হচ্ছে। কবিরও ঠিক তাই, যে তার জীবনের শেষ প্রান্তে এসে যখন তার পুরনো দিনের কথা মনে পড়ছে, তখন তিনি এই কল্পনাটা করেছেন এবং তার নিরিখেই কিন্তু এই শব্দগুলো এসেছে। তখন হলুদ নদী নরম নরম হয় স্বর কাশ হোগলায় মাঠের ভিতরে। এবার আমার এখানে একটা কোয়েশ্চেন আছে, এই স্বর কথাটার অর্থ কি? আপনাদের কি মনে হয় এই স্বরটা কি? তীর বা বান। হ্যাঁ, তীর বা বান, একদমই ঠিক। এটার আক্ষরিক অর্থ বা লিটারারি মিনিং হচ্ছে যে তীর বা বান, কিন্তু এখানে যেটা বলা হয়েছে না, সেটা হচ্ছে নল খাগড়া। নল খাগড়ার যে বন হয় না, ওটা ওই তীরের মতোই লম্বা লম্বা হয়, ঠিক আছে, যে যে অনুষঙ্গে কাশটাকেও ব্যবহার করা হয়েছে। তো এই যে স্বর, এটা কিন্তু নল খাগড়ার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নিড়ের থেকে খড়, পাখির নিড়ের থেকে খড় ছড়াতেছে, মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল, ঠিক আছে। বিষয়টা হলো এটাই, যে এখানে মনিয়া কিন্তু পাখি অর্থে নয়, তার সেই প্রেমিকার কথা মনে হয়েছে, যে প্রেমিকাকে তিনি, যার সঙ্গে কবির বিচ্ছেদ ঘটেছে। আমরা অনেক লেখনীতে পড়ি যে তাহলে কি তার, অনেকে বলে যে 20 বছর পরে, অর্থাৎ লেখকের এই প্রেমিকা কোনো এক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, ঠিক আছে, যেটা মানে রিসার্চ ওয়ার্কে উঠে আসে। বা আমরা এটা যদি আমরা সেটা না বলতে পারি, তো আমরা এটা বলতে পারি যে অবশ্যই 20 বছর আগে তার সেই কিশোরী প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ঘটে গেছে, কিন্তু তার কথা তার এখনো মনে আছে, সময় অতিক্রান্ত হয়েছে, ঠিক আছে। এই যে আজকে আর সেই আগের মতো সেই আর প্রেমের সেই জায়গাটা নেই, অর্থাৎ সেই স্ফুরণটা নেই প্রেমের, ঠিক আছে। কিন্তু দিনের দিনের যখন শেষ প্রান্তে এসে বা জীবনের শেষ প্রান্তে এসে তার মনে হয়েছে এখন আর কোনো ব্যস্ততা নেই, ঠিক আছে। এখানে ধান ক্ষেতের কথা কেন বলা হয়েছে, যে জীবনে সেই নতুন ধান উঠছে তার যে একটা ব্যস্ততা, এই অনুষঙ্গে ব্যবহার করা হয়েছে। তো এখন আর সেসব কিছুই নেই, কবির তবুও সেই কি বলবো, তার সেই পূর্ণ যৌবনা কিশোরী প্রেমিকার কথা মনে হয়েছে, ঠিক আছে, যে পূর্ণ যৌবন অর্জনের আগেই কি বলে সে মারা গেছিল, ঠিক আছে। সে হয়তো এই 20 বছরে কি বলবো একজন পরিপূর্ণ নারী হয়ে উঠতে পারতো, তার সেই বিষয়গুলোকেই কবি কল্পনা করেছেন তার মনের মধ্যে। মনিয়া অর্থাৎ এখানে কিন্তু পাখি অর্থে নয়, সেই কিশোরী মেয়েটির উদ্দেশ্যে কবির বলা হয়েছে।
শীত আর শিশিরের জল, ঠিক আছে, মানে এই যে সদ্য শীত পড়তে শুরু করছে এই সময়টা। এইবার দেখুন যে বলছে যে জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, এই যে কুড়ি কুড়ি বছরের পার, ঠিক আছে, এই লাইনটাও কিন্তু আমরা কতবার কবিতাতে পাবো আপনাদের আমি নোটসের মধ্যে দেখাচ্ছি, করে দিয়েছি সেগুলো। জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার। তাহলে এতদিন মানে জীবন এতগুলো বছর চলে গেছে, তখন কবি সেই তার প্রেমিকাকে তিনি কল্পনা করছেন যে 20 বছর পরে যদি সেই গ্রামের মেঠো পথে তিনি তার প্রেমিকাকে তিনি আবার দেখতে পান। ঠিক আছে, এই যে হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে, অর্থাৎ বলতে চাইছে এখানে সেই অল্প বয়সী নারী পুরুষের যে প্রেম, সেই প্রেমের হয়তো আর মানে সময় অতিক্রান্ত হয়েছে, এখন অনেকটাই ম্যাচিওর, অর্থাৎ অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে। সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার, মানে আমরা যেটাকে বলে থাকি এক কথায় কি বলি, রিঙ্কলস, বয়সের ছাপ, ছাপ পড়া, সেটাকে বলা হয়। ঠিক আছে, দুজনেরই মুখের ভিতর সেই ছাপ স্পষ্ট। শিরিষের অথবা জামির, ঝাউয়ের আমির, 20 বছরের পরে তখন তোমারে নাই মনে। ঠিক আছে, তখন আর সেই অনেক দিন একটা বিচ্ছেদ থাকলে যেটা হয়, একটা মধ্যখানে একটা গ্যাপ তৈরি হয়, ঠিক আছে, সেই কবি সেটার কথাই বলেছেন। এবার এই অবস্থায় হয়তো এসেছে চাঁদ, ও আচ্ছা, তারপরে হচ্ছে যে সেই আবার একই লাইন আমরা দেখতে পাচ্ছি পংক্তি, যেখানে বলা হচ্ছে যে জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার। কবির এখানে প্রথম দিকে, পুরো কবিতাটার প্রথমে একটা বিষণ্ণতার সুর আমরা দেখতে পাই, বিষণ্ণতার ছাপ এখানে স্পষ্ট। কবি কল্পনা করেছেন যদি 20 বছর পরে তার প্রেমিকার সঙ্গে দেখা হয়, এই ক্ষেত্রে মানে তিনি এক প্রকৃতির অপরূপ সুন্দর বর্ণনা দিয়েছেন যে তিনি কোন সময়টাতে দেখতে চেয়েছেন। কার্তিক মাস, সন্ধেবেলা যখন কাকেরা তার বাসায় ফিরছে, আমি বারবার বললাম যে জীবনটা অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে, কাব্যে এই সমস্ত উপমাগুলো তিনি ব্যবহার করেছেন। হলুদ নদীর মূর্ছনায় কবির বেদনা এখানে স্পষ্ট। আমরা কবিতাটাকে দেখি যে একটা সমান সরল রৈখিক তালে কবিতাটি চলছে। এই কবিতাটা থেকে মূলত যে প্রশ্নগুলো আসে বেশিরভাগ ক্ষেত্রে, এইখানে কতগুলি পাখির কথা ব্যবহার করা হয়েছে বা কতগুলি পংক্তি আছে, বনলতা সেনের এটা কত সংখ্যক কবিতা, সালটা, সময়টা, কতগুলি গাছের কথা রয়েছে, অথবা শূন্যস্থান পূরণ, ঠিক আছে, এই অংশগুলো বেশি তুলে প্রশ্ন হবে। এবার হচ্ছে যে যেখানে কবির বিচ্ছেদ ঘটছে এবং কবির কল্পনায় সে একটা পরিপূর্ণ নারী হয়ে উঠতো, এই যে কি বলবো, একটা সরল রৈখিক ভাবে, অর্থাৎ কবির যে বিষণ্ণতার সুর কবিতাতে রয়েছে, শেষে গিয়ে দেখা যাচ্ছে, কবিতার শেষে গিয়ে তবু কবির একটা আশাবাদী মনোভাব আমরা দেখতে পাই। অর্থাৎ কবিতাটা শুরু হয়েছে কবির বেদনা দিয়ে, তার বিষণ্ণতা দিয়ে, তার দুঃখ দিয়ে, কিন্তু শেষে গিয়ে যতই তার বিষণ্ণতা বেদনা থাকুক না কেন, তার আশাবাদী মনোভাব মনোভাব দিয়েই কিন্তু কবিতাটা শেষ হয়েছে। তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে বাবলার গলির অন্ধকারে অশ্বথের জানালার ফাঁকে, কোথায় লুকায় আপনাকে, চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে। ঠিক আছে, এই যে চিল, সোনালি সোনালি চিল, শিশির শিকার করে নিয়ে গেছে তারে, 20 বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমার। অর্থাৎ জীবনের সবকিছু অতিক্রান্ত হয়েছে, আজ আর কিছুই বাকি নেই, সেই যৌবন নেই, সেই কি বলবো, কি বলবো, যে জীবনের যে স্পন্দন, ঠিক আছে, যে একটা স্রোতে জীবন যে চলছিল, একটা গতি মানতা, সবকিছু কিন্তু এখানে কবি হারিয়ে ফেলেছেন। তবুও তার মনে হয়েছে যে এই 20 বছরের পরেও তিনি তার প্রেমিকাকে পেতে চেয়েছেন। ঠিক আছে, তার প্রেমিকার তার সবকিছু, মানে তার যে রূপ, তার সৌন্দর্য, সবটুকু হয়তো সময়ের সাথে সাথে অনেকটাই কবির চোখে অস্পষ্ট হয়ে গেছে।
তবুও কবি কবি তার প্রেমিকাকে আরো একবার পেতে চেয়েছেন। তার যে এই কল্পনা, তার যে মনের সুপ্ত ইচ্ছা বাসনা, এইটার মধ্য দিয়েই কবিতাটি শেষ হয়েছে। কারোর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে বলুন। আচ্ছা, যে যে লাইনগুলো থেকে এখানে প্রশ্ন আসে সেগুলো হচ্ছে প্রথমত আবার বছর 20 পরে, ঠিক আছে? এই যে বছর 20 পরে কতবার রয়েছে হলো। আচ্ছা, এই যে তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, এই লাইনটা। এই যে জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার, তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, এই লাইনটা। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। আমরা বারবার এই লাইনটা জীবনানন্দের বিভিন্ন কবিতাতে দেখতে পাই, বিভিন্ন কোটেশনে আমরা ব্যবহার করি। এই সেম লাইন বা সেম পংক্তি বা চরণ যেটা বিভিন্ন সিনেমাতে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, বর্তমানকালে। এটা কতবার ব্যবহার করা হয়েছে? একবার, দুবার এখানে। কি কি পাখির কথা ব্যবহার করা হয়েছে? চিল, পেঁচা, হাঁস, ঠিক আছে, এইগুলো। আর একটা ব্যবহার করা হয়েছে চিল, ও কাক, কাক, এই যে চারটি পাখির কথা ব্যবহার করা হয়েছে। যে যে গাছগুলোর কথা ব্যবহার করা হয়েছে, যেটা বললাম, নলখাগড়া, কাশ, হুগলা, তারপরে হচ্ছে এদিকে আহ শিরীষ, ঠিক আছে, জাম, ঝাউ, আম, তারপরে হচ্ছে অশ্বত্থ, বাবলা। এই লাইন এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, আপনাদের কাছে এই নোটটা যাবে, যেখানে আমি 20 বছর পরের যে যেটা পড়ালাম আপনাদেরকে, সারাংশ যেটা রয়েছে সেটা দিয়েছি। যে কি বলতে চেয়েছে কবিতাটার মধ্য দিয়ে। কবিতাটিতে কবির বিষণ্ণতার ছাপ স্পষ্ট। কবি কল্পনা করেছেন যদি আবার বছর 20 পরে তার প্রেমিকার সঙ্গে তার যদি দেখা হয়, এই ক্ষেত্রে তিনি প্রকৃতির অপরূপ সুন্দর বর্ণনা দিয়েছেন। কার্তিক মাসে এই যে উপমা টেনেছেন। তারপরে হচ্ছে হলুদ নদীর মূর্ছনায়, যেখানে কবির বেদনা অনেকটাই স্পষ্ট, এটার কথা বলেছেন। আচ্ছা, এখানে আহ বলেছি যে সময়ের পরিপ্রেক্ষিতে প্রেম ম্লান হলেও কবি কিশোরী প্রেমিকার প্রতীক্ষা করেছেন। 20 বছর আগের প্রেমিকার সঙ্গে কাটানো সেই সময়গুলোকে বারবার ফিরে পেতে চেয়েছেন, এই জায়গাগুলো। তারপর কবিতাটি যেটা বলেছি একদম শেষে একটি সরল রৈখিক গতিতে প্রথম থেকে শেষ পর্যন্ত চলেছে। পূর্ণ যৌবন অর্জনের আগেই কিশোরী প্রেমিকার সঙ্গে কবির বিচ্ছেদ ঘটে। কবির কল্পনায় 20 বছর পর সে পরিপূর্ণ নারী হয়ে উঠত। তখন তার প্রেমিকার সঙ্গে দেখা হলে তার কিরূপ অনুভূতি জাগতো, তাই কবিতার ছত্রে ছত্রে প্রকাশ পেয়েছে। তাহলে কবিতাটি যতই বিষণ্ণতার, বেদনার, দুঃখের হোক না কেন, শেষে গিয়ে কবিতায় কবির আশাবাদী মনোভাবে ব্যক্ত হয়েছে, ঠিক আছে। এক নজরে যেটা দিয়েছি, যেটা কবিতাতে কোন মাসের কথা বলা হয়েছে, কতগুলো গাছের কথা,
হলুদ নদীর কথা, কবে কবিতাটি প্রকাশিত হয়েছে, কবিতাটি বনলতা সেন কাব্যগ্রন্থের 2 সংখ্যক কবিতা। এখানে হলো বনলতা সেন, একটা বিষয় বলে রাখি, যেটা হচ্ছে যে বনলতা সেন কাব্যগ্রন্থটি 1942 সালে প্রকাশিত হয়। ঠিক আছে, এটা জানা দরকার। আচ্ছা, পাখি কতগুলো রয়েছে? 20 বছরের পার 2 বার ব্যবহৃত হয়েছে। 20 বছরের পরে 4 বার ব্যবহৃত হয়েছে। স্তবক সংখ্যা আছে 7টি, চরণ সংখ্যা আছে 27টি। এবার এমসিকিউ যেগুলো রয়েছে সেটা হচ্ছে, যেমন কি হবে এটা, তখন সন্ধ্যার ঘরে ফেরে, কে ফেরে? সন্ধ্যার কাক। হ্যাঁ, একদমই তাই, কাক। নেক্সট, মনিয়ার ঘরে রাত, শীত আর কিসের জল? শিশির। শিশিরের জল। মাঝরাতে একরাশ পাতার পিছনে কে এসেছে? চাঁদ। চাঁদ। সোনালি চিল শিশির ড্যাশ করে নিয়ে গেছে তারি, কি করে নিয়ে গেছে? শিকার। 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 তারপরে হলো, কবি কোন পথে তার প্রেমিকাকে আবার দেখতে চেয়েছেন? মেঠো পথে। পথে। মেঠো পথ। Yes. তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটা কবিতা পড়তে হবে। যেমন এই কবিতার ক্ষেত্রে এটা দরকার। আবার আমরা যেটা আগে বলেছি, বনলতা সেনের ক্ষেত্রে আমাদের প্রচুর ইতিহাসের অনুষঙ্গ ছিল, তো ওই সমস্ত টিকাগুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হতো। আমাদের যে পরবর্তী কবিতাটা রয়েছে, যথেষ্ট বড় কবিতা, 3 নম্বর কবিতাতে রয়েছে হাওয়ার রাত। ঠিক আছে, হাওয়ার রাত। আবার ওই আমি যদি হতাম, যেটা 4 সংখ্যক কবিতা, ওটা অতটা মানে কঠিন নয়, ঠিক আছে, ওটা সহজ, ওটা থেকে সেরকম। কিন্তু হাওয়ার রাতটা খুব গুরুত্বপূর্ণ, ঘাস খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এবার বলতে পারেন। তা আমি নেক্সট দিনের টপিকটা একটু আলাদা করব, ঠিক আছে? হাওয়ার রাতটা পড়িয়ে দিতে পারি, হাওয়ার রাতটা পড়িয়ে দেবো নেক্সট দিনকে, ওটা একটু কঠিন আছে। হাওয়ার রাতের সাথে অ্যাকর্ডিং টু সিলেবাস আপনাদের সাহিত্যের ইতিহাসের কোনো একটা পার্ট আলোচনা করব। ম্যাম, হ্যাঁ, বলুন। সপ্তাহে কদিন পড়াবেন? 2 দিন পড়াবো, সোম মঙ্গল। সোম মঙ্গল। আর পরীক্ষা? পরীক্ষাটা সোম আর মঙ্গল হয়ে গেলে তাহলে আপনারা যদি সানডে করে কোয়েশ্চেন পেপারটা নেন তো খুব বেটার হয়। তো সেই দিনকে যদি আপনারা নেন, তাহলে ওই দিনকে আপনারা উইকলি যেটা পড়েছেন তার উপরে 20 মার্কসের মক টেস্টটা থাকবে, ঠিক আছে? হ্যাঁ, যেটা মানে সোম মঙ্গলবার হবে, তার উপরে বেস করে আর পড়াটা সুবিধা হবে জানতে। মঙ্গল 9টা থেকে তো ম্যাম।